উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আপা আমি ওইখানে ছিলাম। হুম। এটা আসলে আইসিটি এমন কোনো কাজ করুক যেটা বিতর্কের মধ্যে পড়ুক, একদম 100% কনফার্ম নিশ্চিত হয়ে তারপর তারা এই কাজটা করে। এখন নেওয়া হয়েছে ডিজিএফআই থেকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তার টেনিউর থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত কারা ছিলেন ডিজিএফআই, কারা ছিলেন সিটিআইবি, এদের নেওয়া হয়েছে। হুম। কিন্তু আইবি নেওয়া হয় নাই, যেটা হয়তো পরে আসবে। সেম আরমান ছিল র্যাবে, ওই সময় কারা ছিল এডিজি, কারা ছিল ডাটা ইন্টেলিজেন্স, কারা ছিল ডিজি, এই কজনকে আনা হয়েছে। সুতরাং এখানে অনেক অধ্যায় বাদ রয়ে আছে। আপনি ভাবতে পারবেন না সংখ্যাটা কিরকম আসবে। আর এদেরকে একটু সহানুভূতি দেখাবে সরকার, তারও স্কোপ ছিল না। তারা কোনো কপারেট করে নাই। তাদেরকে ডাকা হয়েছে, কোনো আমরা জানি না, এই না সেই না, কেউ কাজ করে নাই। এখন ওয়ারেন্ট ইস্যু না করলে, না নিলে তাদের হেডমটা ভাঙবে না, ইগোটা যাবে না। ওই বেটা ইন্সপেক্টর বা এএসপি কি জিজ্ঞাসা করবে, এ আমার ইয়াং ইয়াং অফিসার, তার কথা তো সে কাজ করে না, করতে চায় না। তার মানে আমি জেনারেল, সার্ভিস জেনারেল তো ইন্টারভিউ করা ডিফিকাল্ট। এবং এটা আইসিটি, চট থাপা মারা যায় না, ডিম থাপ ডিম থেরাপি দেওয়ার স্কোপ নাই। সুতরাং এই ওয়ারেন্ট ছাড়া কোনো স্কোপ নাই, এটা একমাত্র পথ। তারা কোনো কপারেট করে না। হয়তো কপারেট করলে তদন্তের মধ্যে বেরিয়ে আসতো কি কম অপরাধী কি বেশি অপরাধী, সেটা হুম। করা হয় না। তাদের কর্ম হলো এইটা, এইটা আর অসদাচরণ, হ্যাডম ভাব। এই জেনারেল সেনাপ্রধান, এটা না হওয়ার জন্য ধমকি ধামকি কি কত রকম কাজ করা হয়েছে। আমি অনুরোধ করছি যে সেনাপ্রধানের কোর্সমেট ছিল দুইজন, নওরোজ আর জাবের, মেজর জাবের, দুইজনকে দেখ। আর আমার বন্ধু আছে কর্নেল আসাদ, তারা নিজেরাই ইন্টারভিউ করে বের করে দেখ লামসাম যে এরা জেনুইন। শোনেন নাই, উনি নিজে বিচার করবেন। উনি নিজে বিচার করবেন, উনি ওনার ইগোতে আছেন। উনি মনে করেন আমি বিপ্লব করছি, কোথায় বিপ্লব করছেন? উনি তো বাধ্য হয়েছেন। সৈনিকরা গুলি ছুড়বে না, জুনিয়র অফিসার গুলি ছুড়বে না, এই যে একটা জেনারেল তো বলে নাই যে আমরা গুলি ছুড়বো না। তা সবাই একমত ছিলেন এই গোলাগুলির মধ্যে, এত লোক মারা গেল। ওনারা একটা জেনারেল তো কষ্ট করে মানে বলেন নাই। তাই না? মায়া কেন, মায়া কান্না তো কিছু নাই। তা আমি মনে করি আর এখন মাত্র শুরু হলো মাত্র, প্রথম ধাক্কাটা একটু মানে বেশি হয়ে অনেক গেছে। অনেক নাম বের হয়ে আসবে আরো। আপা আমার গুমের কথা বলি, আমাকে যে গুম করছে 4টা মাইক্রোবাস ছিল, 4 মাইক্রোবাসে কত লোক চিন্তা করে। এরা নিয়ে আবার হ্যান্ড ওভার করছে আয়না ঘরে, ওখানে এমওডিসি কোন অফিসার ইন্টারোগেশন করছে, বিশাল চেইন। কে তাদের খাবার দাবার দিছে? বাট আমরা চাই, দেখেন একটা জিনিস বলতে চাই, গুরুত্বটা কতখানি আসবে। আওয়ামী লীগ থাকা অবস্থায় সাইদই তো নাম, নারায়ণগঞ্জের গুম, যে নারায়ণগঞ্জের যেটা খুন, 7 মার্ডার, সাথে সাথে সৈনিক, তারেক হ্যাঁ সাইদ স্যার, সৈনিক, তারেক সাইদ। তারেক সাইদ, তার রেহাই পায় নাই। তারপরে কোন তালে আছেন এখানে? তো হাসিনা থাকা অবস্থায় রেহাই পায় নাই, আর আইন তো আইনে গতিতে যাবে। ওকার যদি এই জিনিসটা বুঝতো, তাহলে অনেক আগে সম্মান নিয়ে থাকতে পারতো। ওর আচরণে বোঝা গেছে সে বিদ্রোহী, সে ওই চেতনা ধারণ করেন, সে ওই চেতনা ধারণ করেন। এবং দুঃখজনক হলে সত্য, উনি যা করতেছেন সে দৃশ্যমান। উনি কারো মানেন না, উনি কাউকে মানেন না। আমাদের আর্মির লোকজনকে আমরা মানি। হাফিজ স্যার পকাবার নিয়ে দৌড়াইতেছেন, উনি ওনার কথাই শোনেন না। হাফিজ স্যারের পারলে মানে অনৈতিক ব্যবহার করে, এ ওয়াকার। সে আজমি স্যার তার গুনগান গাইলেও, আমি আজমি স্যার জিজ্ঞেস করলাম কালকে, স্যার কি হইলো ঘটনা স্যার, আপনি কি পাই, কত টাকা পাইছেন, কি পাইছেন? তো কিছু পাইনি। কেন? আমাকে প্রথমে দিছে বাধ্যতামূলক অবসর, হুম। তারপরে দিছে অকালীন অবসর, অর্থাৎ কিছুই তাকে দেওয়া হয় নাই। ওকার আমাদেরকে নিয়ে ফাইজলামি করেন। অর্থাৎ যা বিচার করা হয়েছিল, যা দণ্ড দেওয়া হয়েছিল, সব ঠিক আছে। আমাদের উনি আল্লাহর রাস্তায় দান সদকা দিচ্ছেন ওনার নিজের পকেট থেকে, এটা তার হুম। ধারণা চেতনা। আমার বিশ্বাস উনি এখনো যদি সোজা না হন, আরো ক্ষতি ওনার জন্য আসবে, কিচ্ছু